আমি আশ্চর্য হচ্ছি কি কারণে জানেন, আমার এক ভাবির পোলা নাকি বর্ডারে গেছে, পাটোয়ারি নাকি হ্যাঁ, পাটোয়ারি আমার ভাবির পোলা, সে নাকি বর্ডারে গেছে প্রতিবাদ করতে, এবং এও বলেছে যে আজকাল তো আবার ওই যে আমাদের এলাকায় ড্যাশ ড্যাশ পোলা বলে আমরা গালি দেই না, আসলে হুম। ওইটারই একটা আধুনিক রূপ দিয়েছি আমি ভাবির পোলা। গালি দিলে তো সেন্সর এসে যায়, তারপরে ইউটিউবে ওটার সমস্যা সৃষ্টি করে, শুনতেও খারাপ শোনা যায়। তাই ওই গালির বদলে এখন আসলে ভাবির পোলা গালিটা সারা বাংলাদেশে এখন চলে গেছে। যাই হোক, আমার ভাবির পোলা পাটোয়ারি বলছে যে একটাকেও পুশ ইন করতে দেবে না বাংলাদেশের ভিতরে। আমি ভাবির পোলাকে কাছে জানতে চাই, ভাবির পোলা যখন রোহিঙ্গাদের পাঠায় দিল তখন তো গেছিল লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য, যে ভিনদেশি রোহিঙ্গারা তোমার দুলাভাই হয় না তোমার মায়ের ভাতার হয়, আর নিজের দেশের নাগরিক বাংলাদেশের সীমান্তে এসে বিপদে পড়েছে, তাদের কেন তুমি বাবা বাংলাদেশে ঢুকতে দিবা না? তারা তো বাংলাদেশের নাগরিক। তোমরা ভারত থেকে আমদানি বন্ধ করো, দেখি কত মুরদে কোলাই কিনা। ভারত থেকে তেল আমরা আনা বন্ধ ভারতে করো, যাব দেখি না, আমাদের ভিসার দরকার নেই, আমরা ভারতে যাব না। যে যায় না। ভালো কথা, আপনারা ভারতে যায় না, ভারতের তেল আইনেন না, ভারতের আকাশপথ ব্যবহার করেন না, দেখি কয়দিন থাকতে পারেন। দেখতে আমার ভাবির পোলারা কয়দিন থাকতে পারে একটু দেখি। মানে আমি বারবার কিন্তু বলে এসেছি যে আমাদের বাংলাদেশের কপাল ভালো। শুধু বাংলাদেশের বলবো না, মানে আমি দুঃখিত, উপর দিক তো দিলে তো নিজের গায়ে পড়ে, মানে ওটা তো আমার গায়ে পড়ে কিছু, যে আমাদের বাপদাদা ১৪ গোষ্ঠীর ভাগ্য ভালো যে ভারতের মতো শক্তিমান নিরীহ প্রতিবেশী পেয়ে গেছি আমরা। এটা যদি এইদিকে বারবার মানে মাথা এই হইতো। আরেকটা জিনিস দেখেন, দুই পক্ষের দুই দিকে উস্কানি দেওয়ার লোকাচ্ছ আছে। ওইদিকে ভারত থেকে একটা উস্কানি আছে, আর এই দিক দিয়ে বাংলাদেশ থেকে কি বলতেছে। না আমাদের, আমি একটা জিনিস বলতে চাচ্ছি পরিষ্কার, সেটা হলো যে বাংলাদেশি নাগরিকদের কেন আমরা বাংলাদেশে নিব না? আমরা রোহিঙ্গা ১২ লক্ষ জায়গা দিছে, তখন কিন্তু এরাই গেছিল, আসো আসো বাবা আসো আসো। তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এমনকি আমাদের গণজাগরণ মঞ্চ গিয়েছিল ওয়েলকাম জানাইতে এই রোহিঙ্গাদের। আর এখন বাংলাদেশের মুসলমানেরা তাদের বাংলাদেশি মুসলমান ভাইকে, যারা ভারতে গিয়ে কাজের লোক হিসেবে গেছে, দিনমজুর হিসেবে গরিব গেছে, মানুষ, এরা গরিব মানুষ কিন্তু কাজের জন্য গেছে। হ্যাঁ, হ্যাঁ, এখন কিন্তু সমস্যা হলো কি জানেন এইটো সাহেব, এই গরিব মানুষগুলো কিন্তু ভারত বিরোধিতা আর হিন্দু বিরোধিতায় কিন্তু কই কিছু সে কম নেই। এরা কিন্তু ভারত বিরোধিতা একটু কম নাই। যদি ভারতে আপনি আমাকে, যারা বিতাড়িত হচ্ছে বা যাদের বিতাড়িত করবে বা যারা অনুপ্রবেশকারী বাংলাদেশের, একজনের মুখের থেকে আপনি ভারত এবং হিন্দুদের প্রশংসা বের করতে পারবেন না। আমি আপনাকে লিখে দিতে পারি, একজন একজন। কতদিন হয়ে গেছে এগুলো চলতেছে সীমান্তে, একজন মুসলমানকে বলতে শুনেছেন? আমি অন্তত ৩০ জন, সেটা সারা ভারতের অন্তত ৩০ জন নেতাকে আমি ফোন করেছি যে এদের কি কোনোভাবে কি রাখা যায় না, কারণ এগুলো গেলে তো না খেয়ে মরবে বাংলাদেশের মানুষ। আর এগুলো পরে আমি বলছি যে রিটার্ন কিন্তু আপনাদের এখানে আসবে। তারা আমাকে কি বলেছে জানেন? অধিকাংশই, তারা যে আমার ভিডিও দেখে আমি জানতাম না, এত ব্যস্ত মানুষ। বলছে আপনি না বলেন যে এরা ভারত এবং হিন্দুদের কোনোদিনই প্রশংসা করবে না, পক্ষে কাজ করবে না, এবং ভারত বিরোধিতা করবে। তাহলে আপনিই বলেন এদের আমাদের রাখা উচিত হবে কিনা। এর মধ্যে শুধু হিন্দু নেতা না, কিন্তু মুসলমান নেতাদের কথা বলতেছি ২-৩ জন। আপনি কি একটা কোনো মুসলমান নেতাকে শুনেছেন যে এদের বের করে দিও না? বা নেতাই উত্তর। আরেকটা না, শুধু আরেকটা ভিডিও আমার কাছে আছে, সেটা হলো তারা কাঁটাতারে বেড়া পার হয়ে ওইদিকে ইন্ডিয়া থেকে সেটা ভিডিও বানায় নিজে আবার আপলোড দিয়েছে। ওকে যদি গুলি করতো তাহলে কি হইতো? তখন বলতে এই যে ফেলানির ভাইয়েরা, ফেলানির বামপন্থীরা, ফেলানির জন্য বামপন্থীরা যেরকম চেঁচায়, মুসলমান আর বামপন্থী মিলে চেঁচামেচি করতো, তখন বলতো কি গেছে গেছে গুলি করলো কেন? কিন্তু এগুলো যে বেআইনি, রাষ্ট্রদ্রোহী, আন্তর্জাতিক আইন বিরোধী, এগুলো তারা আর বলে না। সব ফেলানির চাচা হয়ে যায়। এখন ফেলানির চাচা, ভাতিজা, খালু, মামা, ফুপু, মুসলমান খালা ফুপু, বাম চিঙ্কু বাম, খালা মামা ফুপু, মানবাধিকার কর্মী যারা মা। তো এবার একটু পজিটিভ কিছু কথা বলি, কিন্তু আমাদের সীমান্তটা হওয়া দরকার ছিল ভুটানের মতো, কোনো সীমা রেখা সৈন্য থাকবে না, এরকম হওয়ার কথা ছিল কিন্তু। কারণ এই দেশের জন্য হাজার হাজার, সম্ভবত ১৯ ১৭ নাকি ১৯,০০০ ভারতীয় সৈন্য আমাদের মুক্তিযুদ্ধে স্বর্ণ বলিদান দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে তারা মারা গিয়েছিল। জান দিয়েছে। তারা আমাদের ১ কোটির বেশি মানুষকে শরণার্থী হিসেবে খাদ্য দিয়েছে। তারা আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে। ফলে সেই দেশের সাথে আমাদেরই কেন বা পাসপোর্ট ভিসা লাগবে? তাদেরই বা কেন আমাদের দেশে আসতে পাসপোর্ট ভিসা লাগবে? আপনার বাড়ি রক্ষার জন্য আমার ১৭,০০০ বা ১৯,০০০ সন্তান মৃত্যুবরণ করলো।
তাহলে আপনার প্রতি আমার অধিকার কতটুকু, ভালোবাসা কতটুকু, আর আপনি আমাকে কতটুকু ভালোবাসবেন? সে যে উল্টো হয়ে গেছে, বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক খারাপ কেন? ওই যে পেয়ারা পাকিস্তানি প্রেম, হৃদয়ে বড় ব্যথা, চিন 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 করে এখনো। এখনো আমার ভাবির পোলারা তাদের আব্বা, জ্যাঠা, মামা, খালুদের সেই বেদনার জন্য বঙ্গবন্ধুকে গালি দেয়, শেখ হাসিনাকে গালি দেয়, আওয়ামী লীগকে গালি দেয়, মুক্তিযোদ্ধাদের গালি দেয়, ৭২ সংবিধানকে গালি দেয়, ভারতকে গালি দেয়, হিন্দুদের গালি দেয়। কারণ কি? কারণ পাকিস্তান ভেঙে ফেলেছে। এই মোল্লাদের ছাড় দেওয়ার কারণে কিন্তু আজকে দেখেন বিএনপিও বিপদে। এই মোল্লাদের, এই লিল্লাখোরদের ছাড় দেওয়ার কারণে আজকে কিন্তু খোদ বিএনপি দৌড়ের উপরে আছে। আপনি দেখেছেন রুমিন ফারানা, তিনি একজন এমপি, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা নিয়ে তারা আসতেছে, মিছিল করতেছে। কি বলেছে সে? যে সিনেমা যার দেখার সে দেখবে না, দেখার সে দেখবে না। এটা কিন্তু ওই যে গিদর ফারুকীও বলছে। প্রশ্ন ছাড়া পৃথিবীতে কোনো কিছু অর্জিত হয় না প্রশ্ন ছাড়া। এদের প্রথমেই শিখে প্রশ্ন করা যাবে না। আর দেখেন না আপনার, এদের বলৎকার করে, এদের বাপ মা পর্যন্ত এদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। কি ভয়ঙ্কর অবস্থা! তো আপনি এদের কাছ থেকে কি আশা করতে পারেন? আর এদেরকেই প্রশ্রয় দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, এদেরকেই প্রশ্রয় দিয়েছে। পারা না, একটু প্রতিবাদ করেছেন, সিনেমা চলবে, গানও চলবে, এখন এটা ইসলাম অবমান হয়ে গেছে পৃথিবীতে। মানে এটা অপ্রিয় হলেও সত্য। ইসলাম আর ইসলাম আর আধুনিক সমাজ, ইসলাম এবং আধুনিক রাষ্ট্র একসাথে চলতে পারে না। সরি, আমি এই কথাটা বলতে, আপনি হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে, সম্ভব না। ইসলাম আর গণতন্ত্র একসাথে বসবাস সম্ভব না। ইসলাম সমাজতন্ত্র একসাথে সম্ভব না। ইসলাম সাম্যবাদ একসাথে চলা সম্ভব বলাই না। তো আছে, ইসলামে তো হচ্ছে আল্লাহ, আল্লাহ সবকিছু, আর জি, গণতন্ত্র হচ্ছে জনগণ, জি। জনগণ হচ্ছে সবকিছুর ইসলাম, মালিক। হ্যাঁ, ইসলাম আর সংবিধান একসাথে চলে না। ইসলাম আর বিজ্ঞান একসাথে চলে না। ইসলাম আর সংস্কৃতি একসাথে চলে না। ইসলাম আর মানবতাবাদ একসাথে চলে না, চলতে পারে না। আর মানুষ বেদের আইন মানবে না, কোরআনের আইন মানবে না, বাইবেলের আইন মানবে না, তৌরাতের আইন মানবে না। তার জন্যই তো মানুষ সংবিধান তৈরি করেছে। এটাই তো সত্য। এটা কি সত্য নয়? মানুষ কি এখনো সেই ১৫০০ বছর আগের কোরআন দিয়ে পৃথিবী চালাবে? চলতে পারে না। কোরআন দিয়ে পৃথিবী চললে কি হয় আমরা তো দেখতেছি। আফগানিস্তানে সন্তান বিক্রি করতেছে। পাকিস্তানে ৯৯% মুসলমানের দেশ, জুমার নামাজের দিন সেখানে সাবমেশিন গান দিয়ে মসজিদ পাহারা দিতে হয়। বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ, কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলা হয়, জিন্দা মানুষ জ্বালিয়ে দেওয়া হয়। ইসলাম হলে কি হয় আমরা তো দেখেছি, আমরা তো দেখতেছি। বললাম তো, ইসলাম গণতন্ত্র, এটা আমার কথা না। ইসলাম গণতন্ত্র মানে এটা কি আমার কথা না আপনার কথা? এটা তো মৌলবীরা সারাদিন বলতেছে। আমি বললাম না, আমার গালাগালি শুরু করে কাফের, ইসলামের শত্রু, ভারতের দালাল, রয়ের দালাল, ইহুদি দালাল, খ্রিস্টান দালাল, এগুলো বলবে, দেখবেন আপনি। কিন্তু ইসলামে তো গণতন্ত্র হারাম। শুনেন, প্রথমে আমি গাজীপুর ক্যান্টনমেন্টের একটা উদাহরণ দিয়েছিলাম। আমরা গাজীপুর ক্যান্টনমেন্টে কোনো একটা কোর্স আমরা করতেছিলাম, মানে সিভিল আর সেনাবাহিনীরা ওইখানে একটা কোর্স, মানে ট্রেনিং টেকনিক্যাল কোনো বিষয় আমরা শিখতেছিলাম। তো ওইখানে আমাদের অ্যারাবিক ক্লাস ছিল, এটা আমি লিখেছি কয়েকদিন, আমি কয়েকবার লিখেছি, বলেছিও। আমরা ক্লাস করতেছি, তো আমাকে রিটায়ার্ড হয়ে যাবে এরকম, রিটায়ার্ডের কাছাকাছি চলে আসছে। তো আমি যেহেতু সিনিয়র ছিলাম, আমার সাথে তাদের সম্পর্ক ভালো। মৌলবী সাহেবরা বলে ইসলামের সমাজতন্ত্র হারাম, কমিউনিজম হারাম। তা আমাকে তো কমরেড বলে ডাকতো ক্যান্টনমেন্টের ভিতরে। সবাই প্রকাশ্য জানতো যে আমি বামরাজনীতি করি। আমার বলতে কি কমরেড, গণতন্ত্র কিন্তু হারাম। আমি বললাম একটু অপেক্ষা করেন, দেখেন তারপরে কি বলে। তার একটু পরেই মৌলবী সাহেব ৫ মিনিট পরে বলে ফেলছে ইসলামে গণতন্ত্র হারাম। আমি বললাম কি স্যার, এখন কেমন লাগে? আমি আর্মি অফিসারদের বললাম স্যার এখন কেমন লাগে, গণতন্ত্র হারাম। আপনি খালি শুধু আমারে মনে করেন না, এটা এটা ক্যান্টনমেন্টের ভিতরে বলতেছে, ক্লাসের ভিতরে বলতেছে। এই পরে আয়োজনটার এই কি কারণে এই আয়োজনটা ছিল ক্যান্টনমেন্টের ভিতরে? না, ওটা আমাদের একটা ক্লাস ছিল। আমরা আমরা টেকনিক্যাল কোর্স করতেছিলাম, আমার কম্পিউটার কোর্স ছিল। একজন এক এক কোর্স ছিল, আমার ছিল কম্পিউটার কোর্স। তো ওইখানে অপশনাল ছিল ভাষা শিক্ষা, আরবি ভাষা শিক্ষা ছিল অপশনাল। তো আমি বললাম যে যেহেতু বসেই থাকি, তাহলে থাকতেই হবে ৫ ঘন্টা, তাহলে অপশনাল ক্লাসটা করি, আরবি ভাষা শিখি। তখন তো আরবি ভাষা শিখাইতো। তখন আমরা এক সাইডে সিভিল বসতাম, আরেকদিকে সেনাবাহিনীর লোক পোশাক পরা তারা বসতো, আমাদের আরবি ক্লাস নিত, আরবি ভাষার ক্লাস। তো ওখানে এই কথাগুলো বলতেন সরাসরি। ওইখানে কি বলতে, হাসতে হাসতে মারা যাবেন। একটা উদাহরণ তো দিলাম। এটা প্রকাশ্য তারা বলে গণতন্ত্র। আর ওয়াজে তো আপনি শুনেছেন, আপনি বাংলাদেশের কোনো মৌলবীকে আগে প্রকাশ্য বলতো না, কিন্তু প্রথমে তারা বলতো কমিউনিজম হারাম। এই যে আজকে নাস্তিক নাস্তিক দেখেন না,
এই শব্দটাকে আপনি তো জানার কথা। কমিউনিস্টদের আগে নাস্তিক বলতো। কমিউনিস্টদের আগে ২ টা গালি গ্রামে বলতো নাস্তিক অথবা বলতো খ্রিস্টান। কমিউনিস্টদের কমিউনিস্ট বলতো না। বলতো এগুলা নাস্তিক। মফস্বল এলাকায় এগুলো বলতো। যদিও নাস্তিক কথাটা ২০১৩ গণজাগরণ মঞ্চ আসার পরে আমরা দেখি নাস্তিক শব্দটা বেশি প্রচার পেয়েছে। কিন্তু আমাদের নাস্তিক আগেই ডাকতো। বহু আগেই। আমরা ছাত্র জীবনেই যখন ছাত্র ইউনিয়ন করি তখনই নাস্তিক ডাকতো আমাদের। কারণ এটা যারা রাখেন নাস্তিক তারা ছাত্র ইউনিয়ন আপনি করে আর দেখেন বলতো খ্রিস্টান। ওই গণজাগরণ মঞ্চ ছিল যুদ্ধাপরাধীর বিচারের জন্য। এই বিচার নিয়ে কোনো কথাবার্তা নেই। নাস্তিক শব্দটা আসবে। হ্যাঁ, শোনেন মৌলবীরা খুব পাকিস্তানের পক্ষে যারা এরা যে কোনো অবস্থাতে আপনাকে ধর্ম নিয়ে আসবে। যে কোনো অবস্থায় আপনার সামনে ধর্ম আনবে। যে কোনো অবস্থায়। কারণ তারা জানে এটা ছাড়া টেকানো যাবে না। কিন্তু তারপরেও টিকতে পারবে না তারা। এই বাংলাদেশে জয় বাংলার স্লোগানের বিরুদ্ধে ইসলাম এনেছে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের বিরুদ্ধে তারা ইসলামকে দাঁড় করিয়েছে। ভাষা আন্দোলন সৈনিকদের তারা কাফের বলেছে। ৭১-এর মুক্তিযোদ্ধাদের কাফের বলেছে। সমস্যা হচ্ছে কি আমাদের এই মানুষগুলো না এদের ছাড় দিত। ভাবতো যে এরা তো প্রথমে ভাবতো এরা দরিদ্র, দুর্বল, অশিক্ষিত। পাত্তা দিত না। কিন্তু মূর্খের শক্তিকে ইগনোর করতে হয় না। মূর্খের শক্তিকে ইগনোর করলে কি হয় আমরা ২০২৪ সালের ৫ই আগস্ট দেখেছি। মূর্খের শক্তিকে সবসময় ইগনোর করা যাবে না। জি, ধন্যবাদ। এই বিষয়টা এই যে গণজাগরণ মঞ্চ, আপনার কি মনে হয় খালেদা জিয়ার বক্তৃতার পরে এটা বেশি জোর পাইছিল? যে খালি কি কিসের গণজাগরণ? ওখানে কোনো গণজাগরণ হয় নাই। ওইখানে কিন্তু নাস্তিকরা ইয়ে ওখানে ইয়ে হয়েছে। ও খালেদা জিয়ার বক্তৃতার পরে কিন্তু বিএনপির যারা ছিল সেখানে চলে গেছে ওরা তারা। কিন্তু ওরা উল্টো হ্যাঁ, তারা হয়ে তো গেছে। যাবেই। এখন ওই কথা যদি না বলে তাহলে তো গণজাগরণ মঞ্চে যে জনস্রোত শুরু হয়ে গেছিল আপনি দেখেছেন। এত জনস্রোত সেটা ঠেকানো যাচ্ছে না। নাস্তিক বলার পরেও তো স্রোত ঠেকানো যায় নাই। আর খালেদা জিয়া তার নেত্রী তার কর্মীদের তো সরাবেনি। তিনি পাকিস্তানের জেনারেল মারা গেলে শোক বার্তা দেন। তিনি তো গণজাগরণ মঞ্চে কিভাবে থাকবেন? কিন্তু মজার বিষয় প্রথম দিকে কিন্তু ২-১ বার তিনি ভুলে গণজাগরণ মঞ্চের পক্ষে বলে ফেলেছিলেন। আরো মজার বিষয় একটা উদাহরণ দেই। আমি কয়েকদিন আগে একটা মৌলবাদ বিরোধী পোস্ট দিয়েছি। লোকজন মনে করছে এটা আমার পোস্ট। ওটা কিন্তু আমার পোস্ট না। ওই কথাগুলো ছিল জিয়াউর রহমানের। দেখবেন মৌলবাদ আমার কি গালিগুলো সেখানে দিয়েছে। ওই সবগুলো কথা জিয়াউর রহমানের। আমি মাঝে, মাঝে এরকম চেক করি। বুঝতে পারছেন? হাতে হুম। ফেলে দেই। ওই কথাগুলো একটাও আমার ছিল না। প্রত্যেকটা কথা জিয়াউর রহমানের। মৌলবাদ বিরোধী। দেখবেন ওইখানে আমারে গালি দিছে। তো মানে তারা এটা মনে করতেছে এটা বোধহয় আওয়ামী লীগের কেউ বলেছে। কিন্তু এটা আসলে হুবহু যতগুলো শব্দ এখানে লিখেছি, প্রায় ১০-১২ টা বাক্য লিখেছি। ওখানে প্রত্যেকটা শব্দ জিয়াউর রহমানের। দেখবেন আমারে গালি দিছে নাস্তিক, মুরতাদ, শালা হিন্দুর দালাল, ভারতের দালাল। আর কত গালি দিয়েছে। কিন্তু এগুলো সবগুলো জিয়াউর রহমানের কথা। বুঝছেন? আরো মজার হুম। বিষয় বলি, আমি গণজাগরণ মঞ্চের আমি ভুলে গেছি কথাটা। খালেদা জিয়ার একটা বাক্য, রওশন এরশাদের একটা বাক্য সেখানে উদ্ধৃতি করেছিলাম। এরা আমারে গালি দিয়েছিল নাস্তিক বলে। কিন্তু ওই কথা ২ টা ছিল খালেদা জিয়া, রওশন এরশাদের। না আমারে নাস্তিক বলে গালি দিয়েছিল। অনেক আগে। যাই হোক, আমাদের দেশে ওদের কথাগুলো যখন আমরা এগুলো বললে বিএনপির লোক তো রাগ করেই, আওয়ামী লীগের লোকেও কেউ রাগ করে। আপনি দেখেন নাই? খোমেনির সমালোচনা করার কারণে আওয়ামী লীগের আমার কি গালি দিয়েছে, বিএনপি জামাত হেফাজত তো দিয়েছে। কি গালি দিয়েছে আমার ওইখানে গিয়ে দেখেন। কিন্তু আপনি কিভাবে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সাথে শেখ হাসিনার সাথে আপনি তেহরানের কষায় খোমেনির তুলনা করেন? যারা বিরোধী দল বলতে কিছু নাই যে দেশে। যেই দেশের পুলিশ শক্তি বলতে কিছু নেই, তাদের দলীয় লোক পুলিশে চাকরি করে। পুরো দেশটাই পুলিশি রাষ্ট্র। যে দেশে গণতন্ত্রের নাই, যেই দেশে মাথায় একটা কাপড় না থাকলে পিটিয়ে মেরে ফেলে, সেই দেশের সাথে সেই দেশের নেতার সাথে আপনি শেখ হাসিনার তুলনা করেন কিভাবে? আমি বুঝে উঠতে পারি না। কোথাও আওয়ামী লীগেরা ওইগুলো করছে। আমি বুঝে উঠতে পারি না। আমার মাথায় আসে না। অথচ ইসরায়েল একটা গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে নারী স্বাধীনতা, ভোটাধিকার প্রতিষ্ঠিত। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে সবাই। কিন্তু ইসরায়েল গণতান্ত্রিক রাষ্ট্র। তার একটা গণতান্ত্রিক সংবিধানে তারা চলে। ইসরায়েল তো ইহুদি রাষ্ট্রের নামেই, নামমাত্র। কিন্তু এখানে তো ভোটাভুটি হয়, গণতন্ত্র। ইরানে আছে? ইসরায়েল যদি পুলিশি রাষ্ট্র হইতো, তাহলে ইসরায়েলে 18% মুসলমান কি করে বাস করে? আপনি পারবেন? কোন মুসলমান দেশে 18% না, 1.8% আপনি ইহুদি থাকলে বাঁচতে পারবে? বাঁচতে